দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড, ৫ বছর করে জয় ও পুতুলের প্লট নিয়ে দেওয়ার পুরোটাই ছিল জালিয়াতি, আদালতের পর্যবেক্ষণ। ২ ছাত্র উপদেষ্টা সহ আরো কয়েক উপদেষ্টা পদত্যাগের পর নির্বাচন করবেন জানিয়েছেন আসিফ মাহমুদ। এড়িয়ে গেলেন নিজের আসন ও দলের নাম। বাউলদের উপর হামলাকারীদের গ্রেফতারের নির্দেশ উপদেষ্টা পরিষদের। চলছে ভবন নির্মাণ একক কর্তৃপক্ষ প্রতিষ্ঠার চিন্তা, বৈঠকের ব্রিফিং। খালেদা জিয়া সিসিউতে সুস্থতা কামনায় আজ সারা দেশে বিশেষ দোয়া কর্মসূচি। জুলাই হত্যাযজ্ঞের বিচার হতেই হবে বলেছেন বিএনপি নেতারা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট, সংবাদ শিরোনাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্লট দুর্নীতির ৩টি মামলায় ৭ বছর করে ২১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছে, শেখ হাসিনা জালিয়াতির মাধ্যমে রাজুকের প্লট বরাদ্দ নিয়ে শপথ ভঙ্গ করেছেন। বিস্তারিত থাকছে নাবিল জাহাঙ্গীরের প্রতিবেদনে। বৃহস্পতিবার সকাল 11:30টায় শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে প্লট দুর্নীতির মামলার রায় ঘোষণা শুরু করে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন শুরুতে মামলার প্রেক্ষাপট ও অপরাধের ধরন তুলে ধরেন। এরপর রায়ের পর্যবেক্ষণে বলেন, রাজক ও শেখ হাসিনা প্লট বরাদ্দ নিতে জালিয়াতির আশ্রয় নিয়েছেন। একই সঙ্গে শেখ হাসিনা হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে দুদকের আইনে অপরাধ করেছেন। পর্যবেক্ষণে এমন কথাগুলো বললেন যে একজন 4 বারের প্রধানমন্ত্রী তিনি অন্যায়ভাবে দরখাস্ত না করে সমস্ত রুল রেগুলেশন এগুলো ভায়োলেশন করে তিনি ক্ষমতার অপব্যবহার করে এখানে প্রতারণার মাধ্যমে যে প্লটটি নিয়েছেন, এটা খুবই অন্যায় এবং এগুলা দেখতেও রুচিসম্মত না। রায়ে শেখ হাসিনাকে 3টি মামলায় 2টি ধারায় 7 বছর করে 21 বছরের কারাদণ্ড দেয়া হয়। বিচারক বলেন, এই সাজা ধারাবাহিকভাবে শেখ হাসিনাকে ভোগ করতে হবে। যে মামলায় শেখ হাসিনা প্রধান আসামি এবং উনি এই 3টি মামলাই আসামি হিসাবে আছেন, ওনার সাজা হচ্ছে 7 বছর করে 3 7 21 বছর এবং ওনার জরিমানা হচ্ছে 3 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা করে 3 লক্ষ টাকা, অনাদায়ে 18 মাস বিনা শ্রম কারাদণ্ড। অপর 2 মামলায় শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়া সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে 6 বছর করে কারাদণ্ড দেয়া হয়। বাকি 17 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আদালত। সাইমা ওয়াজেদ পুতুল যে মামলার প্রধান আসামি, তার সাজা হচ্ছে 5 বছর। উনি একটি মামলারই আসামি, তাই ওনার সাজার মেয়াদ 5 বছরই। সজীব আহমেদ জয় উনি যে মামলার প্রধান আসামি, ওই মামলার ওনার সাজার মেয়াদ 5 বছর এবং 1 লক্ষ টাকা জরিমানা। গ্রেপ্তার থাকা একমাত্র আসামি খুরশিদ আলমকে 1 বছরের কারাদণ্ড দেয়া হয়। খালাস পেয়েছেন রাজুকের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম। রাজুকের বোর্ডের মেম্বার অনেক, তারা যাচাই বাছাই না করে এবং গণপূর্তের কর্মচারীরা যে নোটগুলো দিয়েছে তারাও দেখতে এখানে কোনো যাচাই বাছাই করে নেই এবং মন্ত্রীও যাচাই বাছাই করে নেই, সচিবরা যাচাই করেনি। না করে এরকম একটা ভুয়া হলফনামা তারা সরাসরি রাজুকে পাঠাচ্ছে। রাজুকে এটারে হলফনামাটারে যাচাই বাছাই করে নাই। তো এইখানে তারা প্রত্যেকেই একই সহযোগী, একই অপরাধী। এই জন্য তারা নিজেরা সুবিধা গ্রহণ করার জন্য এই কাজটি করেছে। চলতি বছরের 31 জুলাই বিচার শুরু হওয়া মামলায় 23 আসামির বিরুদ্ধে 3 মাসেই রায় ঘোষণা করে আদালত। এর আগে 17 নভেম্বর মানবতা বিরোধী মামলার এক অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড এবং আরেক অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এমন রায়ের ফলে নজির সৃষ্টি হবে। সরকারি সম্পত্তি অবৈধভাবে বরাদ্দ নেওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত হবেন ভবিষ্যতের ক্ষমতাসীনরা, এমনটাই নাগরিকদের প্রত্যাশা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, মহানগর দায়রা জজ আদালত, ঢাকা। এদিকে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালকে একটি অভিযোগে দেয়া মৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করবে প্রসিকিউশন।
গতকাল প্রসিকিউটর গাজী তামিম জানান আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করবেন তারা। এদিকে জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 21তম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন শেখ হাসিনার মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 জব্দ তালিকার সাক্ষী হিসেবে শেখ হাসিনার মামলার তদন্ত কর্মকর্তা জবানবন্দি দেন। জুলাই অভ্যুত্থানে 5 আগস্ট ময়মনসিংহের গৌরীপুর থানার সামনে 3 জনকে হত্যা মামলায় গ্রেফতার 6 আসামির বিরুদ্ধে 28 ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এদিকে ট্রাইব্যুনাল 1-এ 5 আগস্ট রাজধানীর চাংখারপুলে শিক্ষার্থী শহীদ আনাস সহ 6 জন হত্যা মামলায় শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলামকে জেরা করেছে আসামি পক্ষের আইনজীবীরা। আমরা রায় কালেক্ট করেছি, আমরা দেখতে পেয়েছি যে একটি অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং আরেকটি অভিযোগে এই দুজনকেই মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। আমরা রায় পর্যবেক্ষণ করছি, সিনিয়র প্রসিকিউটর আছেন আমাদের সাথে, চিফ প্রসিকিউটর স্যারও দেখছেন। আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে, এই দুটি অভিযোগের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল করা হবে এই শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করানোর জন্য। শুধু 2 ছাত্র উপদেষ্টাই নয়, অন্তর্বর্তী সরকারের আরো অনেক উপদেষ্টা পদত্যাগ করে নির্বাচনে অংশ নেবেন জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। উপদেষ্টা জানান তিনি কোন আসন থেকে নির্বাচন করবেন সেটি সময় হলেই জানাবেন। কোন দল থেকে নির্বাচন করতে যাচ্ছেন সে প্রশ্ন এড়িয়ে যান আসিফ মাহমুদ। আরো জানাচ্ছেন মহিবুল্লাহ মহিব। বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উত্তরাঞ্চলের বিভিন্ন উপজেলায় 43টি পাবলিক লাইব্রেরির উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আগামী 1 বছরে দেশের প্রতিটি উপজেলায় এমন পাঠাগার নির্মাণের ঘোষণাও দেন তিনি। এ সময় এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, আগামী নির্বাচনে অংশ নিতে পারেন অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা। নির্বাচন করব ঘোষণা দিয়েছি, নির্বাচন কোথা থেকে করবো এখনো ঘোষণা দেইনি। তবে আমরা 2 জন ছাত্র উপদেষ্টা না, আরও যারা সরকারের বিভিন্নভাবে জড়িত আছেন, আরও কেউ নির্বাচন করবেন এমন কথাও আছে। তো সবাই অবশ্যই, এটা এমন কোনো আইন নাই বা এরকম কোনো বিধিনিষেধ নাই যে আসলে নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তবে আমরা মনে করি এটা স্বার্থের সংঘাত ঘটায় এই পদে থেকে নির্বাচন করা। এই নীতিগত জায়গা থেকে আমরা মনে করি যে বা যারাই নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই এই নির্বাচনী কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করার প্রয়োজন। তবে কখন পদত্যাগ করতে যাচ্ছেন নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক এসব উপদেষ্টারা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনের দিনক্ষণ ঠিক হলেই সরে দাঁড়াবেন তারা। কোন দল থেকে নির্বাচনে অংশ নেবেন এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি আসিফ মাহমুদ। কোনো কিছুই তো এখনো ফাইনাল হয়নি, ডেটও ফাইনাল হয়নি, শিডিউল ঘোষণা, তো সবকিছু ফাইনাল হোক আস্তে ধীরে। আমি মনে করছি যে এখন রাজনৈতিক বিষয়ে কোনো বক্তব্য দেওয়াটা উচিত হবে না। আমি যথাসময়ে আপনাদেরকে জানাবো, আপনারা খুব দ্রুতই জানতে পারবেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী এজাজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়ার কথাও জানান এলজিআরডি উপদেষ্টা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বাউলদের উপর হামলাকারীদের গ্রেফতারের নির্দেশের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান দ্রুত এ বিষয়ে দৃশ্যমান হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ব্রিফিংয়ে প্রেস সচিব একথা জানান। এছাড়া দুর্নীতি দমন সংশোধন অধ্যাদেশ সহ 4টি অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সারা দেশে ভবন নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং কোড মানা হচ্ছে কিনা তা জানতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের ভক্তসহ দেশের কয়েকটি জায়গায় বাউলদের উপর হামলায় সমালোচনার ঝড় ওঠে। এ নিয়ে নিন্দা ও উদ্বেগ জানায় সচেতন মহল সহ রাজনৈতিক দলগুলো। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, হামলাকারীদের আটকের নির্দেশ দেওয়া হয়েছে। যারা বাউলদেরকে অ্যাটাক করেছেন
তাদেরকে খুব দ্রুত অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী মানিকগঞ্জের পুলিশ কাজ করছে। অন্যান্য জায়গায় যদি যেখানেই অ্যাটাক হয়েছে সেই জায়গায় এটা তারা খুব সাঁড়াশি অভিযান করছে, খুব দ্রুত আপনারা ফলাফল জানতে পারবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদ, দুর্নীতি দমন কমিশন সংশোধন খসড়া অধ্যাদেশ, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ অধ্যাদেশ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন সহ 4টি অধ্যাদেশ অনুমোদন দেয়। বৈঠকে প্রধান উপদেষ্টা সারা দেশে ভবন নির্মাণে একক কর্তৃপক্ষের বিষয়টি পরীক্ষা নিরীক্ষার নির্দেশ দিয়েছেন। চিফ অ্যাডভাইজার বলেছেন যে এমন কোনো অথরিটি করা যায় কিনা যেটা সারা বাংলাদেশেরই আসলে এই ভবন কনস্ট্রাকশনের অনুমোদনের এটা কাজ করবে। কিছুদিন আগেও একটা ভূমিকম্প হয়েছে, আমাদের ফায়ার হ্যাজার্ড সবসময় আছে, ফায়ার লেগেই যেতে পারে। তো এখন জনজীবনকে প্রোটেকশনের জন্য আমরা যে বিল্ডিংগুলো করছি সেখানে কি অ্যাডুকুয়েট ফিচার আছে কিনা। প্রেস সচিব জানান, নতুন অধ্যাদেশে মানব পাচারে জড়িতদের ব্যাংক হিসাব, সম্পদ জব্দ, বিদেশ গমনের নিষেধাজ্ঞা দিতে পারবে। আর দুদক অধ্যাদেশে সম্পদের হিসাব দিতে হবে কর্মকর্তাদের। কোর্টের নির্দেশে তাদের ব্যাংক হিসাব নিষ্ক্রিয় করা, তাদের সম্পদ আটক করা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আজ শুক্রবার সারা দেশে বিশেষ দোয়ার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, মেডিকেল বোর্ডে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেগম জিয়া। ফুসফুসে ইনফেকশন নিয়ে গত রবিবার এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। বিএনপি নেতারা বলেছেন, অবৈধ রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেশের আইনকে নিজের স্বার্থে ব্যবহার করেছিল শেখ হাসিনা। নিজের গড়া আদালত আর ট্রাইব্যুনালেই তার বিচার হচ্ছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকাকালে আদালতে হস্তক্ষেপের সুযোগ নেই। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। 90-এর গণ অভ্যুত্থানে শহীদ ডাক্তার মিলনের 35তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকালে ঢাকা মেডিকেল কলেজের সামনে ডাক্তার মিলনের স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানায় জাতীয়তাবাদী দল বিএনপি, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব, জাতীয়তাবাদী ছাত্রদল সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। পরে স্মরণসভায় বক্তারা বলেন, স্বৈরাচার পতন ও গণতান্ত্রিক আন্দোলনে ডাক্তার মিলন ছিলেন অগ্রপথিক। অনুষ্ঠানে ডাক্তার মিলনের মা সেলিনা আক্তার বলেন, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলেই মিলনের স্বপ্ন পূরণ হবে। শহীদ ডাক্তার শামসুল আলম মিলনের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে 90-এর ডাকসু সর্বদলীয় ছাত্র ঐক্য। এতে বিএনপি নেতারা বলেন, 90-এর আন্দোলনে শহীদ ডাক্তার মিলনের আত্মত্যাগ আজও অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদে সাহস যোগায়। নেতারা বলেন, শেখ হাসিনা জুলাই অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড ঘটিয়েছেন তা বিচারহীন থাকতে পারে না। তার এবং তার দূষণের বিচার শুরু হয়েছে এবং এই বিচার অবিলম্বে কার্যকর করতে হবে। অবিলম্বে কার্যকর করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ স্বস্তি পাবে। বন্ধি বিনিময় চুক্তি আছে বাংলাদেশের সাথে, তাকে ফেরত আইন অনুযায়ী দিতেই হবে। আজকে প্লট বরাদ্দের মামলায় তার নাকি 21 বছরের সাজা হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তার আমলে আইন আদালত, এখানে কোনো হস্তক্ষেপের কারো সুযোগ নেই। রাজনৈতিক দলগুলো তাদের সেখানে যে প্রভাব বিস্তার করার কিছু নেই, সেখানে তার সাজা হয়েছে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পেলে জনগণের কল্যাণে কাজ করবে বিএনপি। বিএনপি একমাত্র দল দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। আমরা জনগণের সামনে যাব এবং তাদের সমর্থন নিয়ে দায়িত্ব পেলে আমাদের সমস্ত অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতার মধ্যে আমরা যে ভুল করেছি সেই অভিজ্ঞতাও আছে, যাতে আমরা সংশোধন করতে পারি। তা নিয়ে আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করব ইনশাআল্লাহ। জুলাই অভ্যুত্থানের ফসল যাতে ব্যাহত না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।
জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলার মূল দায়িত্ব থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, তবে তা মনিটরিং করবে নির্বাচন কমিশন, জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। ইউএনডিপির সহায়তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচার রোধে কমিশন কাজ করবে বলেও জানান তিনি। নির্বাচন কমিশনে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে তথ্য জানান ইসি সচিব আক্তার আহমেদ। বলেন, তফসিল ঘোষণার পর নির্বাচনী আচরণবিধির বিষয়ে কঠোর অবস্থানে থাকবে ইসি। আরও জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোট কেন্দ্রের নিরাপত্তায় বাহিনী মোতায়েন পরিকল্পনা চূড়ান্ত করতে বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠক শেষে ইসি সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় 3 ভাগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েনের পরিকল্পনা করা হচ্ছে। নির্বাচনে সেনাবাহিনী কোন দায়িত্ব পালন করবে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকবে সেনাবাহিনী। এটা ইনেট টু সিভিল পাওয়ার হিসেবে 28 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত যে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া আছে সেটা বহাল থাকবে। আইন শৃঙ্খলা বিষয়ে লিড মিনিস্ট্রি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালন করবে। তারা গাইডলাইন্স, প্রিন্সিপালস যেগুলো আছে, কিভাবে কি কাজ করবেন না করবেন সে সম্পর্কে তারা অন্যান্য বারের মতন দিক নির্দেশনা দিবেন। ইলেকশন কমিশনে আমরা ওভারঅল মনিটরিং এবং কোঅর্ডিনেশনটা আমরা দেখব। সচিব জানান, অপপ্রচার রোধে সিআইডির প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি এমটিএমসির অ্যাপ ব্যবহার করবে কমিশন। পাশাপাশি নির্বাচনে এআই সহ ডিজিটাল অপতথ্য রোধে সাইবার সিকিউরিটি সেল করবে। সাইবার সিকিউরিটি সেল, যেখানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে মনিটর করা হবে, যে অপতথ্য সংস্কৃতি থেকে আমরা যেন মুক্ত থাকতে পারি। এখানে আপনারা জানেন যে ইউএনডিপি এর সাথে একটা ওদের প্ল্যাটফর্ম আছে, সেটা আমরা ব্যবহার করব। পাশাপাশি আমাদের নিজস্ব সক্ষমতা যেটা আছে, তথ্য মন্ত্রণালয়, সিআইডি এবং অন্যান্য যে এজেন্সিজের যে ফ্যাক্ট চেকের ব্যাপারে যে সমস্ত সক্ষমতা আছে সেগুলো নিয়েও আমরা কোঅর্ডিনেট করব। আচরণবিধি মানার বিষয়ে শুরু থেকে নির্বাচন কমিশন জোর দিচ্ছে জানিয়ে ইসি সচিব বলেন, কোনো রাজনৈতিক দলের কাছ থেকে আপ্যায়ন গ্রহণ করবে না নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা কর্মচারীরা। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য হসপিটালিটি গ্রহণ না করেন। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কড়াইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের ফ্রি চিকিৎসা সেবা ওষুধ দেয়া হয়েছে। মেডিকেল ক্যাম্পের প্রথম দিনে চিকিৎসা নিয়েছেন প্রায় 1200 মানুষ। কড়াইল বস্তিতে গত মঙ্গলবারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় 2 দিন ব্যাপী হেলথ ক্যাম্প চালু করেছে বিএনপি। গতকাল সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই ক্যাম্পে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট এবং দুর্ঘটনায় আহত বিভিন্ন সমস্যা নিয়ে আসা রোগীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হয়। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলামের তত্ত্বাবধানে হেলথ ক্যাম্পের প্রথম অংশ কড়াইল বস্তির এরশাদ মাঠে এবং দ্বিতীয় অংশ ক ব্লকের কবরস্থানগুলিতে পরিচালিত হয়। আবারও আলোচনায় জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। আমাকে যারা না চিনে তারা এখনো মাটির নিচে বসবাস করে, এমন বক্তব্য দিয়ে আবারও ভাইরাল জামায়াতের নেতা। আর নাম শাহজাহান চৌধুরী, আয়কারা কিছু কিছু ফোনির বহুত চলে নাকি ইকা উল্টা পাল্টা। খবরদার খবরদার খবরদার, হ্যাঁ শাহজাহান চৌধুরী। আর যারা নাও চিনে এটারা এখনো পর্যন্ত মাটির তলে বসবাস করে। আল্লাহ আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহর মেহরবানি, আল্লাহ সূর্য দিয়ে চাইব আল্লাহ তালা আর একটার মর্যাদা দিয়ে আমরা দোয়া করি দেন, মেহরবানি করি দোয়া করি। আজ সকল পানি বিচার হওয়া যায়, সুদূর বুদুর নগরীয় লুড়ো জেলা করি। আজ যদি সকল পানি ফানি এটা লুড়ো জেলা করি বাজিও। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি বাণিজ্যকে ধসিয়ে দিয়ে গেছে, যা থেকে টেনে তোলার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। রাজধানীতে সিরামিক মেলায় বাণিজ্য উপদেষ্টা আরো বলেন, বিগত সরকার খেলাপি ঋণকেও নিয়ে গেছে বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে। যুদ্ধ বিধ্বস্ত দেশেও খেলাপি ঋণের এমন অবস্থা হয় না। গোলাম মঈনুল হাসানের রিপোর্টে বিস্তারিত।
president of Bangladesh Ceramic. রাজধানীতে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে চতুর্থ সিরামিক মেলা শুরু হলো বৃহস্পতিবার। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা যোগ দিয়ে কথা বলেন, দেশের ব্যাংক খাত নিয়ে হতাশা প্রকাশ করেন দেশের খেলাপি ঋণের চিত্রে। বাংলাদেশের যে এই মুহূর্তে এনপিএল বা নন পারফর্মিং লোন অথবা ব্যাংকের যে অনাদায়ী দেনা, সেটা প্রায় 35%, যেটা বিশ্বের সবচেয়ে হাইস্ট। এবং যুদ্ধ বিধ্বস্ত যে কটা দেশ আছে, ইউক্রেন, টিউনিশিয়া, ইসরায়েল যে লেবানন আক্রমণ করলো, এদের সকলের থেকে 2 গুণ 3 গুণ বেশি। বলেন, আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতির 12টা বাজিয়ে দিয়ে গেছে। বিগত সরকার এই দেশকে যুদ্ধে মানুষ মারেনি, কিন্তু এমন ভাবে দারিদ্র্যকে বসিয়ে দিয়ে গিয়েছে আমাদের অর্থনীতিতে, যে আমাদের অর্থনীতি একেবারেই ভঙ্গুর অবস্থায় চলে গিয়েছে। সেখান থেকে আজকে এই ইন্টারিম গভর্নমেন্টের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের $32 বিলিয়ন একটা রিজার্ভে পৌঁছেছি। অনুষ্ঠানে সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মইনুল ইসলাম বলেন, পোশাক খাতে বাইরে রপ্তানিতে সিরামিক শিল্পে শক্ত অবস্থান গড়া সম্ভব, তবে এতে প্রধান সমস্যা জ্বালানি সংকট। Ceramic is now emerging as another star in making. এবারে মেলায় 25টি দেশের 135টি প্রতিষ্ঠান ও 300টি ব্র্যান্ড অংশ নিয়েছে। এটিকে সিরামিক শিল্পের উন্নয়নে বড় সেতু হিসেবে দেখছেন দেশের সিরামিক কোম্পানিগুলো। এবার আমরা আরো বেশি গ্লোবাল ব্র্যান্ডস দেখতে পারতেছি এবার এক্সপো আন্ডার দিস রুফ। সো আগের থেকে আমরা অনেক বেশি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাথে কোলাবোরেট করার চান্স আছে, ওদের সাথে নেটওয়ার্কিং করার সুযোগ বেশি আছে, কমিউনিকেশন করার সুযোগ বেশি আছে। সো আমরা যেটা অ্যাচিভ করতে চাচ্ছি যে আমরা মোর গ্লোবাল কোম্পানিজগুলোর সাথে আমরা ইজিলি এখন ওদের সাথে কমিউনিকেট করতে পারতেছি। বৃহস্পতিবার শুরু হওয়া সিরামিক মেলা চলবে রবিবার পর্যন্ত। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নে বিদেশি বিনিয়োগের প্রয়োজন আছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তবে তড়িঘড়ি করে পানগাঁও লালদিয়া বন্দরে চুক্তি সম্পাদনে প্রস্তুত হলেন তিনি। গতকাল রাজধানীর ইআরএফ মিলনায়তনে অর্থনৈতিক সাংবাদিকতার বই প্রকাশ অনুষ্ঠানে এমন মন্তব্য ডক্টর দেবপ্রিয়র। বলেন, বিগত স্বৈরাচার সরকারের সময় আমলাতন্ত্রের মূল কাজই ছিল চৌর্যবৃত্তি, যার অন্যতম হাতিয়ার ছিল বাংলাদেশ ব্যাংক। বলেন, লুকায়িত খেলাপি ঋণ বেরিয়ে আসছে বলে এখন তা স্পষ্ট হচ্ছে। সাংবাদিকদের পেশাগত অধিকার উত্তরণে সরকারকে কাজ করারও আহ্বান জানান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময় সাবেক সচিব ফারুক হোসেন বলেন, বন্দর চুক্তি প্রক্রিয়া 13 দিনের নয় বরং দীর্ঘ 4 বছরের, যা পিপিপির আন্তর্জাতিক আইন মেনেই করা হয়েছে বলে জানান। এতে দীর্ঘমেয়াদে বাংলাদেশে লাভবান হবে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। দুর্নীতি 3 মামলায় শেখ হাসিনার 21 বছরের কারাদণ্ড, 5 বছর করে জয় ও পুতুলের প্লট নিয়ে দেওয়ার পুরোটাই ছিল জালিয়াতি, আদালতের পর্যবেক্ষণ। 2 ছাত্র উপদেষ্টা সহ আরো কয়েক উপদেষ্টা পদত্যাগের পর নির্বাচন করবেন জানিয়েছেন আসিফ মাহমুদ। এড়িয়ে গেলেন নিজের আসন ও দলের নাম। বাউলদের উপর হামলাকারীদের গ্রেফতারের নির্দেশ উপদেষ্টা পরিষদের। চলছে ভবন নির্মাণে একক কর্তৃপক্ষ প্রতিষ্ঠার চিন্তা, বৈঠকের ব্রিফিং। খালেদা জিয়া সিসিউতে সুস্থতা কামনায় আজ সারা দেশে বিশেষ দোয়া কর্মসূচি। জুলাই হত্যাযজ্ঞের বিচার হতেই হবে বলেছেন বিএনপি নেতারা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 10টায়, 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।